সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের ফ্ল্যাট জমি জব্দের নির্দেশ, বিদেশে অর্থ পাচারের অভিযোগ। টানা কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, ওবায়দুল কাদেরের সাথে আলোচনা স্থগিত। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় আপাতত বহাল, রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাড়ল ইউনূসের জামিনের মেয়াদ, সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ। গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না বিদ্যুতের দাম, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের ৪টি ফ্ল্যাট ও ১১৯% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। পরে দুদকের আইনজীবী জানান, মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল কোরবানির ঈদের আগে ১২ লাখ টাকায় ছাগল কেনে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। এখন পর্যন্ত মতিউর ও তার পরিবারের মালিকানায় থাকা ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ২টি শিল্প প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। এছাড়া মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে বিদেশে হুন্ডি করে টাকা পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রায় ৯ একর জমি ফ্ল্যাট জব্দের আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করে জব্দের আদেশ দেন। বহুল আলোচিত ছাগলকাণ্ডের যে মতিউর রহমান ৮৬৬ ডেসিমেল জায়গা এবং জিগাতলা ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, এছাড়াও বসুন্ধরা এলাকায় আবাসিক এলাকায় আরও 3টি ফ্ল্যাটের ক্রোক করার আবেদন করা হয়েছিল এবং সেটি আমরা বিজ্ঞ আদালতে প্লেস করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি ক্রোকাদেশ জারি করেছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিলেটের কাস্টম কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে বান্দরবান সদর উপজেলার মাঝের পাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় ২০ কোটি টাকার বাগান বাড়ি, গরু ও মৎস্য খামারের তত্ত্বাবধানের দায়িত্ব নিল জেলা প্রশাসন। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে সেখানে গিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন। পরে বাগান বাড়িতে তালা লাগিয়ে দেয়া হয়। জেলা প্রশাসক জানান, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের টানা কর্মবিরতির ৪র্থ দিন চলছে। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আন্দোলনরত শিক্ষকদের আলোচনা স্থগিত করা হয়েছে। শিক্ষকরা বলছেন, আলোচনা চললেও বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। মাহমুদ হাসানের প্রতিবেদন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন। দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান নেন শিক্ষকরা, আর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। ফলে সকাল থেকেই সব ধরনের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশে এই টারশারি শিক্ষাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনারা করেছেন সেটার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। এটা সব জায়গাতে লেখা আছে, 2010 সালে শিক্ষা দিতে লেখা আছে
যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে, সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তা না করে ওনার ধ্বংস করতে চাচ্ছেন। আমাদের স্পষ্ট, গতকাল আমরা মিটিং করেছি, সারা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে। জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু সেই বৈঠকটি হঠাৎ করে আমরা সকাল 10টায় আমরা জানতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ পদ্মা সেতু সংক্রান্ত জরুরি বৈঠক আছে, সে কারণে আজকে স্থগিত করা হলো। অচিরেই আমাদেরকে সে ব্যাপারে জানানো হবে কবে বৈঠকটি হবে। শিক্ষকদের এই কর্মবিরতি সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে। এতে অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে। সেই সাথে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নবম গ্রেড ও দশম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকার পরিপত্র জারি করে। 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র চ্যালেঞ্জ করে 2021 সালে রিট দায়ের করেন ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। সবার সমান যোগ্যতা নিয়ে এবং একই প্রশ্নে, অভিন্ন প্রশ্নে প্রিলি রিটেন ভাইভা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয়, তাহলে আমরা কিভাবে অমেধাবী? একই বছরের 7 ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের 5 জুন কোটা পুনর্বহালের রায় দেন হাইকোর্ট। যা হবে তার 80% মধ্যে। পরে রাষ্ট্রপক্ষ রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেন। চেম্বার আদালত গত 9 জুন আবেদনটি শুনানির জন্য 4 জুলাই নিয়মিত বেঞ্চে পাঠান। বৃহস্পতিবার সময়ের প্রার্থনা জানান আইনজীবী। সময় চেয়েছিলাম, অপরদিকে খুব চাপ সৃষ্টি করতেছিল বলে আজকে শুনানির জন্য জায়গা কোর্ট পরবর্তী শুনে সে বলেছে না, এটা এত তড়িঘড়ি কি আছে, অ্যাট দ্য সেম টাইম যেভাবে আছে সেভাবেই থাক না, যে চেম্বার জজের যে অর্ডার সে অর্ডার এখনো বহাল আছে, নেক্সট যে পর্যন্ত শুনানি না হবে সে পর্যন্ত এভাবে বলবৎ থাকবে। শুনানিতে স্ট্যাটাস কোচে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন বলেন, আগে কোটা ছিল, 2018 সালে কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করা হয়। এটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। তখন আদালত নিয়মিত আপিলের নির্দেশ দেন। কোর্ট একটা পর্যায়ে বলেছে আদার সাইডকে, বলে বাহিরে যে সমস্ত মুভমেন্ট আন্দোলন যেটা চলছে এটা কি দরকার, এটা কেন করছে? তখন অ্যাটর্নি জেনারেল বলেছে বলে না, আসলে এটার সাথে আমাদের সাথে কোনো নেক্সাস নাই, কিন্তু এটা আর্জেন্ট একটা ইস্যু, এই ইস্যুটা না সেটেল না হওয়ার কারণে আসলে সরকারিভাবে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5 এবং প্রতিবন্ধী কোটা ছিল 1%। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 14 আগস্ট পর্যন্ত জামিনে থাকবেন ডক্টর ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আওয়াল তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। স্থায়ী জামিন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আসামির আইনজীবী। অন্যদিকে মামলায় সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবীর। জামিন পাওয়ার পর ডক্টর ইউনূস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনার কিছু নেই। মোহাম্মদ কবিরের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জন স্থায়ী জামিন চেয়ে হাজির হন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে। উভয় পক্ষের শুনানির পর ডক্টর ইউনূস সহ 4 জনকে 14 আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আওয়াল। আদালত থেকে বের হয়ে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার কিছু নেই। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। তার কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন।
স্থায়ী জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কোর্টেরও ইচ্ছা আছে, কিন্তু সরকার পক্ষ বললেন যে না, ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়া। এই যে আবেদনটা, এটা কিচ্ছু না, এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না, এবং হয়রানি ছাড়া কিছু না। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী বলছেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু চলছে। ধার্য তারিখ পর্যন্ত ওনার জামিন দেওয়া ঠিক না, অ্যাপিলেট কোর্ট ইলিগেলি করছে, খোরশেদ সাহেব প্রেসার দিচ্ছে। এই কথাগুলি কি হাইকোর্টে বলুক, হাইকোর্টে যদি উনি আদেশ পায় আমরা খুশি, আমরা আমাদের কথা বলবো, কন্টেস্ট করব। এই মামলায় গত 1 জানুয়ারি ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। আপাতত গ্রাহক পর্যায়ে বাড়ছে না বিদ্যুতের দাম। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুৎ নিয়ে ভোগান্তি 3-4 দিনের মধ্যেই দূর হবে। জ্বালানি সাশ্রয়ে পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাই তার মন্ত্রণালয়ের মূল কাজ বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। সম্প্রতি তীব্র গরমে নাকাল হতে হয়েছে রাজধানী সহ সারা দেশের মানুষকে। পরিস্থিতি এখনো বদলায়নি, সেই সাথে আছে গ্যাসের সংকট। এ অবস্থায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গত অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কাজের ফিরিস্তি তুলে ধরে জানান, লোকসান হলেও গ্রাহক পর্যায়ে দাম বাড়ছে না। এবছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়াই মূল লক্ষ্য বলেও জানান তিনি। প্রাইস অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা এটা চলমান রেখেছি। সময় অনুযায়ী আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেছি, এই পর্যন্ত 2বার করেছি। এখন বাকি অ্যাডজাস্টমেন্ট এটা হবে এবং সেটা সময় মতো হবে। আমরা যখন সরকার আমাদেরকে বলবেন সে অনুপাতে হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ডলারের দামের কারণে বেড়েছে উৎপাদন খরচ। সেই সাথে ঝড় বৃষ্টিতে এ পর্যন্ত 30,000 খুঁটি নষ্ট হয়েছে। এ অবস্থায় পরিস্থিতির উন্নয়নে নজর দেওয়ার কথাও জানালেন তিনি। আমাদের যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমরা করি, কিন্তু সেখানে যদি ডলারের দামটা যদি তারতম্য না হয় তাহলে সম্ভব। ডলারের তারতম্য হওয়ার কারণে কিন্তু আমাদের জায়গাটা বেড়ে যায়। মনে করেন প্রথম আমরা ক্যালকুলেশন করতাম 85 টাকা ধরে, এরপরে ধরলাম 110 টাকা ধরে, আবার যখন 117 টাকা করে দিল তখন আমাদের ক্ষেত্রে কিন্তু বিরাট লস হয়ে গেল, ঠিক না? 117 টাকাতে করাতে এখন প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন কোম্পানি লসের দিকে পড়ে গেছে। প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতেই হবে ওইসব জায়গাতে, এটা একটা বড়। প্রধানমন্ত্রীর চীন সফরে জ্বালানি ও বিদ্যুতের কয়েকটি প্রকল্পে চীনকে সাথে রাখার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমাদের কস্ট এবং সেটা বাকি জিনিস আমাদের নেগোসিয়েশন হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মালয়েশিয়ায় যেতে না পারা ভুক্তভোগীদের টাকা পরিশোধে মন্ত্রণালয়ের আলটিমেটাম, অন্যথায় আইনগত ব্যবস্থা। বৃষ্টি কমলেও নদ নদীর পানি বিপদসীমার উপরে। চট্টগ্রাম নগরীতে 34টি পাহাড় ঝুঁকিপূর্ণ, সংখ্যায় 10 লাখ মানুষ। সবই হবে বাসায় বসে। টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেবেন। পরে সেখান থেকে যাবেন টুঙ্গিপাড়ায়। সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু পরিস্থিতি এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশে সন্তোষজনক বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে ডেঙ্গু, মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভায় মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন প্রক্রিয়া চলমান আছে এবং তা চলবে। বিগত বছরের চেয়ে এবার ঢাকা শহরের মানুষ অধিক সচেতন, তাই আক্রান্ত তুলনামূলক কম। যে অঞ্চলগুলোতে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন সেগুলোকে হটস্পট হিসেবে চিহ্নিত করে কাজ চলছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
আমরা সতর্ক আছি এবং আমরা সেটা অনুযায়ী আমাদের সবাই সচেতন আছে এবং সবাই কাজ করছে বলে হয়তো এখন পর্যন্ত আমরা এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। মালয়েশিয়ায় যেতে না পারা ভুক্তভোগীদের টাকা পরিশোধ করতে রিক্রুটিং এজেন্সিগুলোকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বিপর্যয় প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, সময় মতো এজেন্সিগুলো টাকা দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর হিসাব অনুযায়ী 17,777 জন কর্মী যেতে পারেননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রায় 2025 জন অভিযোগ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। কর্মী পাঠানো বিষয়ে চলতি মাসের শেষে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক হবে বলেও জানান শফিকুর রহমান চৌধুরী। যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে। যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবে। পরিবেশ মন্ত্রণালয় ঘোষিত 100 কর্মদিবস কর্মপরিকল্পনার 78% বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘোষিত 28টি অগ্রাধিকারের মধ্যে 22টি পুরোপুরি এবং 4টি আংশিক বাস্তবায়ন হয়েছে। এছাড়া এখন পর্যন্ত 500 ইটভাটার বিরুদ্ধে অভিযান হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধে নতুন ব্লক ইট তৈরিতে আইন কার্যকর হবে। 3য় থেকে 9ম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে পরিবেশ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির কাজ চলমান বলেও জানান মন্ত্রী। মূল পরিকল্পনা হচ্ছে যারা বর্তমানে সনাতন পদ্ধতিতে ইট প্রস্তুত করে তাদেরকে আমাদের যে নতুন যে প্রযুক্তি আছে ব্লক, সেই জায়গায় নিয়ে যাওয়া। এটাই কিন্তু হচ্ছে একটা স্থায়ী সমাধান। উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে। এরপরও তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামে পানিবন্দী অসহায় জীবন কাটাচ্ছেন বানভাসীরা। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে নদী ভাঙ্গন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। এখনও বন্যার পানিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অসহায় বানভাসীরা। রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। সুরমার পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট তীব্র হচ্ছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বানের পানিতে বাড়ছে পানিবাহিত রোগের শঙ্কা। করতে পারিতাম পারি না, বন্যার কারণে ঘরদুয়ার ভেঙে গেছে। বন্যায় পানি বাড়ি ঘর বিনাশ করতেছে, পুকুরের মাছ টাছ যা আছে সব বিনাশ হইতেছে আমার। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে বইছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জেলার 16টি নদ নদীর তীরবর্তী প্রায় 4.5 শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের প্রায় 50,000 মানুষ পানিবন্দী রয়েছে। বানভাসীরা ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। পানির জন্য বাড়ি যাওয়ার পাইনে রাস্তার মধ্যে আছি। গোখাদ্যের পাশাপাশি শুকনা খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ বানভাসীদের। রান্না বান্না করতে অসুবিধা হয়, বৃষ্টি ভিজে, তারপর স্কুল যাওয়ার খুব কষ্ট হয়। গরু ছাগল আছে, কিছু বিক্রি করে আমরা কোনো রকম খাবার দাবার খাচ্ছি। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে 46 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপরে বইছে। প্রকল্প এলাকায় মুহূর্তেই বিলীন হচ্ছে বাড়িঘর ও আবাদি জমি। সরিয়ে নেওয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। দ্রুত এলাকা রক্ষার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। কাজে মোটেই করে না, এলাকার মানুষের খুবই দুর্দশা। আমার ঘর টর ব্যাগ নদীর মধ্যে গেছে, মানুষের বাড়িতে রয়েছি আমি।
ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে, ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে নিমজ্জিত আমনের বীজতলা 16.5 হেক্টর ও সবজির ক্ষেত 7.5 হেক্টর জমি। মৎস্য বিভাগের তথ্য মতে 2 উপজেলার 40টি পুকুরের 60 থেকে 70 লাখ টাকার মাছ ভেসে গেছে। সোমবার রাতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর 5টি স্থানে বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজীর 28 গ্রাম প্লাবিত হয়। গাইবান্ধায় প্লাবিত হয়েছে 20টি গ্রাম, বেড়েছে সবগুলো নদ নদীর পানি। রত্না সামান, একুশে টেলিভিশন। এদিকে পাহাড় ধসের শঙ্কার মধ্যেও চট্টগ্রাম নগরীতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন 8 থেকে 10 লাখ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও তা কোনো কাজে আসছে না। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় ইকরামুল হকের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বর্ষা এলেই শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে দৌড়ঝাঁপ। নগরীতে 65টির মধ্যে 34টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে 8 থেকে 10 লাখ মানুষ। পাহাড়ে বসবাসরত এই জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে পুনর্বাসন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রযন্ত্র কঠোর না হবে, রাষ্ট্রযন্ত্র তার আভ্যন্তরীণ মেকানিজম থেকে কারেকশন করতে না পারবে, দুষ্ত্রুটিপূর্ণ সেখান থেকে ত্রুটি সরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই পাহাড়গুলি বাঁচানোর কোনো সুযোগ আমরা দেখি না। সিটি মেয়র বলছেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে নাগরিক সুবিধা বিচ্ছিন্ন করা ও মাইকিং সহ নানা কর্মসূচি স্থায়ী কোনো সমাধান নয়। তাকে আইনের আওতায় এনে বাধ্য করতে হবে, তুমি যে পাহাড় কেটেছো সেই পাহাড়কে সেই পাহাড়ের মতো করে দাও। করে দিতে না পারলে এমন শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ আর পাহাড় কাটতে সাহস না করে। পরিবেশ অধিদপ্তরের দাবি, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে নিয়মিত মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই কোনো ধরনের পাহাড় কর্তনের বিষয় আমাদের নজরে আসে, আমরা তৎক্ষণাৎ এই বিষয়টি অ্যাড্রেস করার চেষ্টা করি এবং এই বিষয়ে বিশেষত পরিবেশ আইনে আমরা নিয়মিত মামলা রুজু থেকে শুরু করে এনফোর্সমেন্টের আওতায় ক্ষতিপূরণ আরোপের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকি। 2007 সালের 11 জুন চট্টগ্রামে পাহাড় ধসে 127 জনের মৃত্যু হয়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এদিকে 6 জুলাই থেকে 10 তারিখ পর্যন্ত দেশের 4 জেলায় তুলনামূলক কম বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 8 বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিন ধরে যেরকম সারা দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ছিল, সেই ভারী বর্ষণের যে টেন্ডেন্সি সেটা কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে আমরা বলতে পারি গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। জনবল সংকটে ভুগছে রাজশাহী মেডিকেল, 1200 শয্যার বিপরীতে রোগী 3000। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চলছে ভোট গ্রহণ, রাজনৈতিক মঞ্চে পালা বদলের আভাস। জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 1200 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি 2800 জন। সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শিশু ওয়ার্ডের 2 নম্বর ইউনিটে শয্যা সংখ্যা 30টি। এর বিপরীতে এই ইউনিটে রোগী ভর্তি 179। ফলে এক বেডে 3 থেকে 4 জন মেঝে সহ বারান্দা, এমনকি ওয়ার্ডের সামনের রাস্তায়ও ঠাঁই হয়েছে শিশু রোগীদের। অন্য ওয়ার্ডের একই চিত্র। মেডিসিন বিভাগের 15 নম্বর মহিলা ওয়ার্ডে 40 বেডের বিপরীতে 180 রোগী ভর্তি। বাচ্চাদের সাথে সাধারণত 2 থেকে 3 জন অ্যাটেন্ডেন্ট তো থাকে, তো তাহলে 179 জন পেশেন্ট, তার সাথে আরও 3 গুণ ধরতে হবে তার অ্যাটেন্ডেন্ট। স্বল্প সংখ্যক টিম নিয়েই, স্বল্প সংখ্যক ব্যবস্থাপনা নিয়ে যতদূর সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। 1200 বেডের কাঠামো অনুযায়ী হাসপাতালে জনবল, অথচ এখন যে অবস্থা তাতে প্রয়োজন 2105 জন। সেখানে রয়েছে 1795 জন।
ফলে কম জনবল নিয়েই চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এ অবস্থায় সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। দ্রুত জনবল ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। চিকিৎসকদেরকে নিয়োগ দিয়ে, জনবল নিয়োগ দিয়ে এটাকে ব্যাপক একটি রূপ দিলে আমার মনে হয় যে মানুষের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে। টেকনোলজির সাথে জড়িত আমার মনে হয় সেগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, ডাক্তাররাও যদি একটু বেশি সময় দিতে পারে রুগীকে, তাহলে আমরা যে রুগীগুলো হারিয়ে ফেলছি যারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে সেটা হয়তো হবে না। এরই মধ্যে হাসপাতালটি 1200 বেড থেকে 2400 বেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্মাণ করা হচ্ছে একটি 10তলা ভবন। এটি চালু হলে চিকিৎসা সেবার মান বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভিতরেই আরেকটি 10তলা ভবন নির্মিত হচ্ছে, প্রায় 7ম তলা পর্যন্ত হয়ে গেছে। সেটি স্পেশালাইজড একটা ইউনিট, যেখানে ক্যান্সার এবং কিডনি এবং লিভার এই জাতীয় জটিল সমস্যা অসুখের চিকিৎসা করার জন্য নির্মাণ করা হচ্ছে। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেটা আছে এখানে, আউটডোর প্যাথোলজিটা বলি আমরা, রেডিওলজি, যে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট যেটা আছে, এগুলোর কিন্তু অনেক এখানে আপগ্রেড হয়েছে। তো প্যাথোলজির ব্যাপারে যদি বলতে চাই, এখানে অলমোস্ট 90% পরীক্ষা আমরা এখান থেকে করছি। শুধু সেবার মান বাড়ানোই নয়, রোগীদের আস্থা অর্জনেও নজর দিতে চায় কর্তৃপক্ষ। কাউন্সিলিং, রোগীর সঙ্গে কথা বলা, রোগীকে সময় দেওয়া, এই জিনিসটা যদি একটু ইমপ্রুভমেন্ট করা যায় এই সাইডে, আমার মনে হয় আমাদের দেশের চিকিৎসা, আমি বলি যে কোনো অংশেই কিন্তু খারাপ নয়। জনবল কম হওয়া সত্ত্বেও সার্বক্ষণিক সচল আছে প্যাথোলজি বিভাগ। 90 ভাগ পরীক্ষাই হাসপাতালেই হয়ে থাকে বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল।